হনর তাদের মিড রেঞ্জ মার্কেট ক্যাপাতে হনর 600 এ তারা তিনটা ফোন লঞ্চ করছে। একটা হলো হনর 600, একটা 600 প্রো এবং অন্যটা হলো 600 লাইট। আজকের ভিডিওতে মূলত হনর 600 নিয়ে কথা বলবো। এই ফোনটাতে অনেকেই কিন্তু মিড রেঞ্জ বলতে নারাজ, এই জন্যই নারাজ। এটার 8GB 256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 65,000 টাকায়, আর যেটা 12GB 256GB ভেরিয়েন্ট সেটা 70,000 টাকায়। এখন কথা হলো যে 70,000 টাকা এবং 65,000 টাকা এটা কিভাবে মিড রেঞ্জ হয়, এটাও একটা দেখার বিষয়। এটাই মূলত আপনাদের একটা প্রশ্ন। তো আজকের ভিডিওতে মূলত এই ফোনটা কি ব্যবহার করা হয়েছে, এটা পারফরমেন্স কেমন হবে এবং এই ফোনটা কাদের জন্য ভালো হবে এবং কাদের জন্য ভালো হবে না এটাও জানাবো। সর্বশেষে জানাবো যে এই ফোনটা মিড রেঞ্জ হওয়া সত্ত্বেও এত দাম কেন। তো আপনি যদি এই মুহূর্তে হনর 600 ফোনটা নিতে চান তাহলে অবশ্যই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে এই ফোনটা আপনি নিবেন কি নিবেন না। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই ফোনটার ডিজাইনটা দেখতে শুনতে বেশ সুন্দর, বিশেষ করে এই ফোনটার ডিজাইনটা কিন্তু আইফোন থেকে কপি করা হয়েছে, এটা দেখলেই বোঝা যায়। আর এই ফোনটার থিকনেস ব্যবহার করেছে 7.8 mm, এটা ওয়েট ব্যবহার করেছে 190 গ্রামের মতো। ভালো বিষয় হলো এই ফোনটাতে কিন্তু IP68 IP69K এর মতো রেটিং থাকছে, অর্থাৎ এই ফোনটা আপনি যত পানিতেই চুবান না কেন কোনো রকমের পানি কিন্তু ঢুকবে না। এই ফোনটা বডি ফ্রেমটা অ্যালুমিনিয়ামের, আর এটা কিন্তু ফোনটা কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে। তো বডি ফ্রেমটা অ্যালুমিনিয়ামের হওয়াতে এই ফোনটা যদি হাত থেকে পড়েও যায় খুব সহজে স্কেচ পড়বে না। তবে এটা ডিউরেবিলিটি টেস্ট আমার মনে হয় যে ভালোই হবে, যেহেতু একটা মোটামুটি 65-70 হাজার টাকা দামের ফোন, ডিউরেবিলিটি ভালো হওয়ারই কথা। এই ফোনটা সামনের দিকে আসলে সবার আগে চোখ পড়বে ডিসপ্লেটাতে। ডিসপ্লেটা খুবই সুন্দর একটা ডিসপ্লে, একদম ন্যারো চিন বলে যে একটা ডিসপ্লে, যেটা 1.5K রেজুলেশনে 6.57 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের। এবং এই ডিসপ্লেটা কিন্তু 3840 হার্জ PWM ডিমিং ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটাতে HDR10 VB10 সাপোর্ট থাকছে। সাথে এই ডিসপ্লেটা তারা ক্লেম করতেছে যে 8000 নিটস পিকে ব্রাইটনেস দেওয়া হয়েছে। তো 8000 নিটস পিকে ব্রাইটনেস হলে কিন্তু ডিসপ্লেটা আসলে ব্রাইটনেসে কোনো ঘাটতি থাকবে না। ইনডোর এবং আউটডোরে আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন, এমনকি ডাইরেক্ট সানলাইটে গিয়েও ব্যবহার করতে পারবেন। কোনো রকমের আপনার লেগের দেখা বা কোনো রকমের সমস্যা আপনি ফেস করবেন না। এই ডিসপ্লেটা কিন্তু 1 বিলিয়ন কালারে সাপোর্ট করে। সাথে এই ডিসপ্লেটা PPI ডায়মেনসিটি হলো 458 PPI ডায়মেনসিটি, অর্থাৎ বুঝতেই পারতেছেন যে ডিসপ্লেটা কোন লেভেলের শার্পনেস দিবে। একদম পরিষ্কার একটা ডিসপ্লে পাবেন, ন্যাচারাল কালার দিবে এই ডিসপ্লেটা, এটা নিঃসন্দেহে বলা যায়। আর এখানে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে এখানে লেভেল 4 এর। তো এখানে কিন্তু খুবই ভালো মানে একটা প্রোটেক্ট ব্যবহার করছে, হট করে হাত থেকে পড়ে গেলে খুব সহজে আপনার ডিসপ্লেটা স্ক্র্যাচ পড়বে না বা কোনো রকমের নষ্ট হওয়ার পসিবিলিটি কম থাকবে। আচ্ছা, এখন আসি পারফরম্যান্স সেকশন নিয়ে। ফোনটার সফটওয়্যারে পাচ্ছি Android 16, তবে এখানে ম্যাজিক OS 10 ব্যবহার করা হয়েছে। তো ম্যাজিকের সফটওয়্যার তো বুঝতে পারছেন কোন লেভেলের হয়, এটা খুবই ভালো সফটওয়্যার এক্সপেরিয়েন্স পাবেন। তো একদম নিট এন্ড ক্লিন একটা সফটওয়্যার পাবেন, অ্যানিমেশন গুলো খুব ভালো, বিশেষ করে One UI এবং ম্যাজিক OS এর যে সফটওয়্যার গুলো এগুলো কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ এবং খুব ভালো লাগে। আর এটা প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 এবং এটা একটা 4 ন্যানোমিটার চিপ। তো এই চিপটা কিন্তু পরিচিত একটা চিপ, তবে এত দামি একটা ফোনের ভিতরে এই চিপটা কেন ব্যবহার করেছে সেটাও আমি পরে আপনাদেরকে জানাবো। কারণ এই চিপটা কিন্তু কিছুদিন আগেও আমরা দেখতাম যে 40,000, 35,000, 45,000 এরকম ফোনের ভিতর কিন্তু ব্যবহার করা হতো, কিন্তু এই ফোনটার দাম যেহেতু প্লাস 70,000-এর মতো, তো এই ফোনটা আসলে এই প্রসেসরটা কেন ব্যবহার করেছে সেটা নিয়ে বিস্তারিত পরে কথা বলবো। আর এখানে জিপিইউ পাচ্ছি আমরা Adreno 722 জিপিইউ ব্যবহার করেছে। তো প্রসেসরটা আপনি রেগুলার কাজ বাস্তব করতে পারবেনই, সেই সাথে সকল গেম টেম আপনি খেলতে পারবেন। যত মোড আছে সবভাবে, আলট্রা মোডে, HD মোডে, হাই গ্রাফিক্সেও খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। সবথেকে ভালো দিক হলো যে এই প্রসেসরটা কিন্তু হিট জেনারেশন খুবই কম হয়। যদি আপনি অনেকক্ষণ গেম খেলেন, এই ফোনটা আসলে মেটাল ফ্রেম হওয়াতে কিন্তু হিট জেনারেশনটা হতে পারে, কিন্তু এটা আবার খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এই ফোনটা কিন্তু মূলত পাওয়া যায় তিনটা ভেরিয়েন্টে, 8GB 128GB, 12GB 128GB এবং 12GB 512GB পাওয়া যায়। তো আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বর্তমান দুইটা ভেরিয়েন্ট, সেটা হলো 8GB 256GB এবং 12GB 256GB। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেলের ব্যবহার করেছে, যেটা অ্যাপারচার হলো 1.9 অ্যাপারচারে, এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করেছে, যেটা অ্যাপারচার 2.2। এবং এই দুইটা ক্যামেরাতে কিন্তু OIS এর সাপোর্ট থাকছে, অর্থাৎ আপনি কিন্তু খুব ভালোভাবে একটু কাপাকাপি যদিও করে কোনো পিকচার যখন তুলবেন তখন কিন্তু সেই কাপাকাপিটা আপনি বুঝতে পারবেন না খুব সহজে। তো ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আর এটা
এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত। তবে ভালো বিষয় হলো এখানে EIS এবং OIS দুইটারই সাপোর্ট থাকতেছে, অর্থাৎ আপনি যখন ভিডিও শুট করবেন তখন যখন হাঁটাহাঁটি করবেন বা একটু একটু লড়বে সেটা কিন্তু আপনার ভিডিওতে কোনো প্রভাব ফেলবে না। আর সেলফি ক্যামেরা হিসাবেও দেওয়া হয়েছে এখানে 50 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা, এটা দিয়েও আপনারা ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30fps পর্যন্ত। এটা ভিডিও ব্যাকআপ ভালো হবে এবং সেলফি গুলো কিন্তু খুব ভালো প্রোভাইড করবে। সর্বশেষে যদি এটা ব্যাটারি নিয়ে কথা বলি, 7000 mAh এর ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার, এটা ঠিকঠাক মনে হয়েছে আমার কাছে। এবং এখানে কিন্তু 27 ওয়াটে একটা রিভার চার্জারের সাপোর্ট পাচ্ছেন। তো যেহেতু 7000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের চার্জার, এটা দিয়ে আপনি 1.5 থেকে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন হালকা ইউজে। আর যদি বাড়ি ইউজ করেন তাহলে অবশ্যই 1.5 দিন ব্যাকআপ পাবেন, এটা নিঃসন্দেহে বলা যায়, যেহেতু এখানে বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এটাকে আপনি 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন। এই ফোনটা থেকে কেমন পারফরমেন্স পাবেন সেটা আশা করি আপনারা খুব সহজেই বুঝে গেছেন। এখন আসি মূল প্রাইজে। এই ফোনটা 8GB 256GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 1 টাকা কম 65,000 টাকায়। আর যেটা 12GB 256GB সেটা পাওয়া যাচ্ছে 1 টাকা কম 70,000 টাকায়। অনেকের মতে যে ভাই এটা তো মিড রেঞ্জের ফোন না, এটা ফ্ল্যাগশিপ ফোন হয়ে গেল, যেহেতু এটা 65 থেকে 70,000 টাকার দাম। আগে তো আমরা মিড রেঞ্জ হতে বুঝতাম যে 35 হতে 40,000 টাকার ভিতরে আমরা মিড রেঞ্জ বুঝতাম, কিন্তু এটা এত দাম হওয়া সত্ত্বেও এটাকে মিড রেঞ্জ কেন বলতেছেন? দেখেন, প্রথমত এটা একটা অফিসিয়াল ফোন। অফিসিয়ালে বিবেচনা করলে এটা 65 হতে 70,000 টাকা যা যা স্পেক অফার করতেছে, এটা কিছুটা বেশি মনে হওয়ার এক নম্বর কারণ হলো আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন বা জানেও গেছেন যে সবগুলা ফোনের কিন্তু রেট বেড়ে গেছে। যেই ফোনটা 10,000 টাকা ছিল ওই ফোনটা 13,000 টাকা, যেই ফোনটা 13,000 টাকা ছিল ওই ফোনটা 16,000 টাকা। প্রত্যেকটা ফোনে কিন্তু 2.5 হতে 3,000 টাকা পর্যন্ত রেট বেড়ে গেছে। এটার এক নম্বর কারণ হলো র্যামের দাম বেড়ে যাওয়া। র্যামের দাম বাড়ার কারণেই মূলত এই ফোনটা বর্তমানে, যেই ফোনটা যদি র্যামের দাম কম থাকতো সেক্ষেত্রে আগের প্রাইজের বিবেচনা যদি করি এটা ফোনটার দাম হইতো সর্বোচ্চ অফিসিয়াল 50 হইতে 55,000 টাকা, কিন্তু বর্তমানে এটা 65 হইতে 70,000 টাকা কিনতে হচ্ছে। এই কারণে র্যামের দাম বেশি এন্ড অফিসিয়াল ফোন। এখন আপনি যদি সবকিছু চিন্তা করেন তাহলে আমি বলবো হ্যাঁ, মিড রেঞ্জ হিসাবে এটা ঠিকই আছে, কারণ মিড রেঞ্জে এই ফোনটা অফিসিয়াল হিসাবে বর্তমান বাজার অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো এই মূলত কারণ যে আপনারা ফোনের দাম, র্যামের দাম বাড়ার কারণে মূলত এই ফোনটার দাম অফিসিয়ালি এত আসছে। তবে হ্যাঁ, আপনি যদি এখনো এই ফোনটা আনঅফিসিয়াল নেন সেক্ষেত্রে হয়তো বা 50,000 বা 55,000 টাকার ভিতরে পেয়ে যাবেন, এইরকম একটা সম্ভবত দাম হবে। এর আশেপাশে দাম হবে হয়তো 2-1,000 টাকা কম বেশি হতে পারে। তো আশা করি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন কেন এই ফোনটার দাম এত বেশি, আর এই ফোনটা কাদের জন্য ভালো হবে না হবে এটা কিন্তু অলরেডি আপনারা বুঝে গেছেন।